বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজকে আমরা ইভিনিং শোতে আমন্ত্রণ জানিয়েছি এমন এক ব্যক্তিত্বকে, যার নাম হয়তো আপনারা আমাদের ইসলাম বাংলা চ্যানেলে বা পত্রপত্রিকায় দেখেছেন। এছাড়াও তিনি যারা সংবাদপত্র সবসময় পড়েন বা যারা সংবাদপত্রের সঙ্গে খবরাখবর রাখেন, তারা তাকে আগে থেকেই চিনেন। তিনি দীর্ঘদিন ট্রেড ইউনিয়ন করেছেন, ওএনজিসিতে ট্রেড ইউনিয়ন ওয়ার্কার্স ইউনিয়নের তিনি ছিলেন সাধারণ সম্পাদক। অনেকগুলো পদ তিনি অলঙ্কৃত করেছেন। তিনি অশোক বৈদ্য, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের স্টুডিওতে আসার জন্য। তাকে আমরা কেন নিয়ে এসেছি, তিনি চাকরি থেকে রিটায়ার্ড করেছেন এই বছর, এবং রিটায়ার্ড করার পর তিনি শিলচর লোকসভা আসনে কংগ্রেসের টিকিটের অন্যতম দাবিদার। তার মনোনয়ন টিকিটের জন্য যে আবেদনপত্র জমা দিয়েছেন দিশপুরে, এবং তার নাম এখন চূড়ান্ত তালিকার মধ্যেও তার নামটা রয়েছে। সুতরাং অশোক বৈদ্যকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম স্টুডিওতে। আজকে তিনি এসেছেন, আমরা তার কাছে কিছু কথা শুনবো এবং তিনি কেন প্রার্থী হতে চাইছেন বা কেন তিনি সরাসরি রাজনীতিতে নামছেন, এগুলো বিষয়ে একটু আলোচনা করব তার সঙ্গে। আচ্ছা অশোকদা, প্রথমেই আপনাকে যে প্রশ্নটা করছি যে আপনি যদিও আপনি চাকরিতে ছিলেন, কিন্তু চাকরির পাশাপাশি আপনি ছাত্রজীবন এবং আপনার যে আমরা বায়োডাটা পেয়েছি তাতে আমরা দেখেছি যে আপনি আগে আপনি ছাত্র রাজনীতিও করেছেন, তারপর একটা সময় এখন আপনি শিলচর জেলা কংগ্রেসের সহসভাপতি, এর আগেও আপনি ছিলেন। তারপর বিভিন্ন ছাত্র সংগঠনে BYSF এর আপনি ছিলেন মুখ্য অর্গানাইজার, স্টুডেন্ট অর্গানাইজার ছিলেন। এসব বিভিন্ন সংগঠন আপনি করেছেন। আপনি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন করেছেন, জেনারেল সেক্রেটারি অফ ট্রেড ইউনিয়ন অফ দ্য ওএনজিসি এটা আপনি করেছেন, জেনারেল সেক্রেটারি কাছাড় ডিস্ট্রিক্ট ফর দ্য অনুসূচিত জাতি পরিষদ, যেটা তফসিলের একটা সংস্থা, সেটার সঙ্গে আপনি যুক্ত ছিলেন। দেখা যাচ্ছে যে আপনি রাজনীতির বাইরেও আপনি ছাত্র রাজনীতি করেছেন, কিন্তু চাকরি জীবনে আপনি ট্রেড ইউনিয়ন করেছেন। তো এখন আপনি কেন রাজনীতিতে এসেছেন? ধন্যবাদ চয়নবাবু, বিশেষ করে আপনার ভিউয়ার্স এবং যারা দেখছেন আপনারা বরাকের সংবাদ, বিশেষ করে ইলেকট্রনিক্স জগতে আপনাদের একটা বিশেষ ভূমিকা, এবং আপনাদের আমন্ত্রণে এসেছি। এই জন্য আপনাকে আবার আমি আপনার সমস্ত ভিউয়ারকে স্বাগত জানিয়ে আমার বক্তব্য শুরু করি। যেটা প্রশ্ন আপনি করলেন সেই প্রশ্নটা বাস্তবিক প্রশ্ন, কারণ রাজনীতি আসা আমাদের যারা চাকরিজীবী বা সরকারি চাকরিজীবী রাজনীতি আসার একটা বিশেষ কিছু একটা কারণ থাকে, সেই জন্যই অনেকেই রাজনীতিতে আসেন। এটা যে আমি বলি যে কোনো কারণ না থাকে। দেখেন, আমি দেখেছি, খুব কাছে থেকে দেখেছি। শিলচরে তো আছি আজকে 40-45 বছর ধরে শিলচরে আছি, এবং দিসপুর দেখছি, গুয়াহাটি দেখছি, এবং আমার একটা অ্যাডভান্টেজও আছে। 10 বছর আমার বাল্যজীবন যে প্রস্ফুটিত হওয়ার সময় যে বাল্যজীবনের যে অংশ, সেই অংশটা আমার গুয়াহাটিতে গিয়েছে। সুতরাং গুয়াহাটিকে আমি খুব ভালো কাছে করি, এবং চাকরি জীবনে আমার একটা অ্যাডভান্টেজ ছিল যেটা আমি দিল্লিকে খুব কাছে দেখেছি। সেই দেখে দেখে আমার মনে হলো যে আমরা শিলচরে অনেক কিছু হয়েছে, আমি সেটা বলবো না। যদি আমরা আজকে 75 বছর বা এই যে দশকগুলিকে যদি আলাদা, স্বাধীনতা থেকে আলাদা করি, একটা একটা দশক করে দেখি, আমরা দেখব যে অনেক কিছু হয়েছে। কিন্তু কিছু জায়গাতে আমার মনে হচ্ছে, আমি কাউকে কাঠো করার জন্য না, আমার মনে হচ্ছে যে আমরা যদি আরটু ব্যাপারটা নিয়ে দিল্লি যেতে পারতাম বা যাওয়ার মতো প্রতিনিধি থাকতো, তাইলে হয়তো আমরা আরও কিছু নিতে পারতো। কারণ একটা জিনিসই দেখেন, আমি একটা জায়গাতে দেখেছেন আপনি, অনুসূচিত জাতি পরিষদ 2001 থেকে 2016 একদম গ্রাসরুট, কাছাড়ের প্রতি গ্রাসরুটে প্রতি গ্রামের সঙ্গে আমার একটা যুগ হয়েছিল, এবং আমি তাদের দুঃখ কষ্ট লাঘব বা কীরকম কষ্ট হচ্ছে, মানুষ কীভাবে বঞ্চিত হচ্ছে। কারণ আপনাদের বিশেষ করে সবারই সহযোগিতা, আমি বিদেশ যাওয়াটা খুব সোজা, আজকালকে তো বিদেশ যাওয়া কোনো ব্যাপারই নেই, আজকে বলুন কালকে চলে, কিন্তু সরকার দ্বারা মনোনীত, আমরা তখন কোনো রাজনীতির ব্যক্তিত্ব নেই। সুতরাং সেখানে দেখেছি, বিদেশটাও দেখেছি, ইউরোপিয়ান কান্ট্রি, এশিয়ান কান্ট্রি দেখে এসে মনে হলো যে যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি, কিছু একটা করার জন্য আপনি দেখেছেন যে অনেক কিছু হয়নি, তো সেটা তো আচ্ছা, এই করার জন্য আপনি কংগ্রেসকে কেন, আপনি আর তো দল ছিল, এটা বাস্তবিক প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে আমি অনেক জায়গায় মুখামুখি হয়েছি। কারণ একটা জিনিস দেখেন, আমরা যখন ছাত্র রাজনীতি বলেন বা উঠে এসেছি, আমাদের কাছে কিছুই ছিল না, কিন্তু তারপরে দেখলাম যে সরকার যেভাবে পরিচালনা হল, তার মধ্যে শুধু কংগ্রেস নয়, বিরোধী দলও অনেক সময় সরকারে ছিল, বা আর অ্যালায়েন্সেও নিয়ে সরকারের মধ্যে আমরা খুব কাছে থেকে দেখেছি। সেই জনতা আমলের সরকার দেখেছি,
তারপরে প্রয়াত ইন্দিরা গান্ধী, উনিরও যে সরকার চালিয়েছেন, রাজীব গান্ধী, সেই সরকারগুলি, নরসিংহ রাও, এই যে সময়টা, এই আমাদের যুবক, ছাত্র থেকে যুবক, সেই সময়টাতে দেখে আমার একটা জায়গায় প্রভাবিত হয়েছি, যে একটা হলো কি, যেটা হলো কি, যে আজকের যে রাজনীতি, বিশেষ করে আজকের যে রাজনীতি, লাস্ট 10 বছরের রাজনীতিতে, যে আমরা একটা জায়গাতে মনে হচ্ছে যে আমরা দেশটাকে দেখলাম খুব কাছে থেকে, যে দেশটাতে অনেক স্বাধীনতা পেলাম, তখনই জানতে পারলাম যখন আমি বিদেশ গেলাম, বিভিন্ন দেশে গেলাম, যে আমরা কতটুকু স্বাধীন হয়েছি। সুতরাং সেই স্বাধীনতা দেখে যে দলটা চালিয়েছে দেশ 1947। আপনি কি ভাবেন যে যে দল যে কংগ্রেস স্বাধীনতা এনেছিল, আর সেই কংগ্রেস, আজকের কংগ্রেস কি একইভাবে আছে? সেটা আপনি একজন নামী বা জ্ঞানী বা বলেন একজন সাংবাদিক, আপনি এই প্রশ্ন করে আপনার কাছে একটা বাস্তবতা আছে, আমি সেটাকে, কিন্তু চেষ্টা করলে কি না হয়, যেটা আপনি বলতে চাচ্ছেন, আমি একজন পার্টির সদস্য, সেইভাবে আমি বলা যে আজকের দিনে কি হচ্ছে, দেখেন কিছু কিছু তো প্রশ্নচিহ্ন মুখোমুখি হচ্ছে, এটা বুঝতে পেরেছি যে আপনি কংগ্রেস যেহেতু স্বাধীনতার সময় থেকে একটা দেশকে চালিয়ে আসছে, সেই হিসাবে আপনি, বা কংগ্রেসের সঙ্গে আপনার সম্পর্ক ছিল, সেই হিসাবে আপনি কংগ্রেসের মনোনয়নটা চাইছেন। কিন্তু শিলচর আসন সাংঘাতিকভাবে একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসন, এবং আপনি জানেন, যদিও এটা আবার তফসিলি সংরক্ষিত হয়েছে, কিন্তু শেষমেশ কি লড়াইটা সেই হিন্দু মুসলমানই হবে না? সেক্ষেত্রে আপনি বিজেপি প্রার্থীর সঙ্গে, ধরুন আপনি টিকিট পেলেন, আপনি কি পেরে উঠবেন? ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাবার ব্যাপার, যেটা আপনি বলছেন, আজকের পরিবেশে খুব ভাবার, যেটা আমরা ছিল না ওই জায়গাতেই কংগ্রেস। আপনার আগের প্রশ্নের সঙ্গে আমি কোরিলেটেড করছি এই প্রশ্নটাই, কারণ আমরা যখন বড় হয়েছি, হিন্দু মুসলমান সবাইকে নিয়ে আমরা দেখেছি, আমাদের স্বনামধন্য রানাদা, সন্তোষমোহন দেব প্রয়াত, উনি আরও যারা পার্টি পলিটিক্স করেছেন বা অন্য ইয়েতেও, কিন্তু আজকে এই জিনিসটা বিশেষভাবে মাত্রা পাচ্ছে, হ্যাঁ, যেভাবে স্বনিজিত করে মাত্রা দেওয়া হচ্ছে হিন্দু মুসলিম, যেটা বললেন কমিউনিজম। তো এইখানেও আমাদের একটা মানে কিছু লোকের, শুধু আমার নয়, কিছু ইন্টেলেকচুয়াল ক্লাস বলেন, কিছু লোকের একটা হয়েছে যে আমরা এত মাত্রা হিন্দু মুসলমান বা এইসব করে, সুতরাং আমরা তার সূত্রের বিরুদ্ধে। এবং আমাকে কিছু লোক উৎসাহ দিয়েছেন যে চেষ্টা করা যায়, এবং সেটা আমি সাড়াও পাচ্ছি। আপনাকে ব্যক্তিগতভাবে কিংবা আমার দলীয় সংগঠনে আমার আবেদনপত্র জমা নিয়েছেন, কিন্তু আবেদনপত্রে আমি যে পাবো সেটাতে তো আমি পৌঁছাইনি, কিন্তু সেখানে যতটুকু আমার সঙ্গে আলোচনা হয়েছে সেই জায়গায় নিয়ে আমি সাহস নিয়ে সেটাতে কাজ করা শুরু করেছি। আপনার যে আপনি তো শিক্ষাগত যোগ্যতা, আপনি মাস্টার ডিগ্রি, কোন সাবজেক্টে মাস্টার ডিগ্রি আপনার? মাস্টার ডিগ্রি আমার ইকোনমিক্সে, পলিটিক্স সায়েন্সে ছিল, হিন্দিতেও আছে। হিন্দু আপনি হিন্দি ভালোই বলেন। না, ওই সঙ্গে থেকে শিখেছি। প্রথম হলো কি, আপনি কোন সম্প্রদায়ের আসলে? এখন তো তফসিলিদের মধ্যে নমশূদ্র আছে, পাটনি আছে, কৈবর্ত আছে, শুক্লবৈদ্য সম্প্রদায় আছে, তো আপনি যে অশোক বৌদ্ধ, আপনি কোন সম্প্রদায়? না, ঠিক আছে, এটা প্রশ্ন করেছেন আজকে, এটা আমি দেখেছি অনেক মিডিয়া সেটাকে অ্যানালাইসিস করে। দেখেন, এই প্রশ্নটা সময় উপযোগী না, যেটা আপনি যেভাবে নিন, কিন্তু সময় না, কেন না, কারণ এটা কোনো আপনার পঞ্চায়েত, গ্রাম, জিপি প্রেসিডেন্ট ইলেকশন হচ্ছে না, বা জেলা পরিষদ হচ্ছে না, ইভেন এমএলএ না এমপি, 13 লক্ষ ভোটার, সেখানে ফিগার কি বলছে 2 লক্ষ। বলছি না যে আপনি, না, আমারটা আমি বলবো, নিশ্চয়ই আপনি প্রশ্ন করেছেন, আমি তার ব্যাকগ্রাউন্ডটা বলি, যেটা মিডিয়াতে এসছে, সেটা আমারও আজকে আপনি সুযোগ দিয়ে দিলেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। 2,10,000 ছিল 2011-এর সেন্সাসে, তখন ধরেন আরও 10% বা কিছু একটা বাড়ান, 20,000, 25,000, 2,40,000। এইখানে এই 2,40,000 যদি 13 লক্ষ থেকে মাইনাস করেন, তাইলে কিন্তু বাকি কিন্তু আপার কাস্ট এবং মুসলমান বা যা বলেন, সুতরাং এইখানে আমি শুক্লবৈদ্য কমিউনিটির লোক। কিন্তু ঘটনাটা হলো কি, এইখানের মধ্যে দেখেন সবাই একটা চয়েস আছে, কাজে এই যে 2,40,000-এর যে আমি হিসাব, 2,11,000 হলো, 2,10,000 হয়েছিল 2011-এর সেন্সাসে, এখন নিশ্চয়ই আরও 20-30,000 বেড়েছে, এটা তো অস্বীকার করা কিছু নাই। আমি ধরলাম 2.5 লাখ, তো সুতরাং 2.5 লাখের মধ্যে 14.78%। না, সেটা তো পার্সেন্টেজেই, কিন্তু এমনিও আমি যদি ফিগার, একদম প্রিন্টেড ফিগার আছে,
2011-তে 2,10,000, এটা আমার ফিগার নয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিগার। আর এখন ধরেন 2024-এ বা 23-এ সেটা দাঁড়াবে আরও 30-40,000 বেড়েবে। আর 2.5 লাখ ধরলাম, 2.5 লাখ ধরলাম, সেই 2.5 লাখের মধ্যে আপনি কমিউনিটি আলাদা করলেন। কমিউনিটি 3টা কমিউনিটি, তো 2টা কমিউনিটি তো আমাদের এখানে বড়ই আছে, নমশূদ্র কমিটি, পাটনি কমিটি, এরপরে যা রইল রেস্ট সবে মিলিয়ে যেটা হয় সেটা, কিন্তু ফিগারটা তো আর 2.5 লক্ষের বাইরে যাবে না। অনেকে সেটা এক কমিউনিটিও বলে দিয়েছেন যে 2 লক্ষ। না, এটা কোনো কথা নয় যে আপনি শুক্লবৈদ্য কমিউনিটির হয়ে যে লড়াই করে আপনি শুক্লবৈদ্য পুরুষ পেয়ে যাবেন, বাকি পাবেন না, এরকম কোনো কথা না। ইভেন আমি যে সব শুক্লবৈদ্যরও পেয়ে যাব এমন কোনো গ্যারান্টি নেই, আমরা দেখছি তো, সেটা দেখছি। সুতরাং আপনি এটা জানতে কোয়েশ্চেন হচ্ছেন, কিন্তু কিছু কিছু জায়গাতে সেটা ফোকাস হচ্ছে। আমার এটা মানে কি, আমার একটা অনুভূতি আপনার সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা, তো দেখা যাচ্ছে তো আমরা অশোক বুদ্ধ হলেন শুক্লবৈদ্য সম্প্রদায়ের, এবং আমি সেই হিসাবে যাচ্ছি না যে শুক্লবৈদ্য সম্প্রদায়ের কতটা ভোট আছে, কারণ ঠিক নির্বাচনের সময় কে কোন সম্প্রদায়ের এটা খুব একটা আসবে বলে মনে হয় না। অবশ্য পার্টির নিয়ম নীতি এসব আসতে পারে। আচ্ছা, তো এই আপনি কতটুকু আশাবাদী যে আপনি টিকিট পেয়ে যাবেন? দেখেন, আমার মনে হয় যে কিছু তো বিপর্যয় চলে, সেটা স্বীকার করাই ভালো। আপনাদের সংবাদ মাধ্যমের কাছে কিছু ইয়ে নেই। সেখানে হয়তো এইবার আমি যতটুকু জানি আমাদের খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ আজকে যখন ইলেকশনের ডাকে কাঠি পড়ে নাই তখনই এর থেকে আমাদের সঙ্গে জিজ্ঞেস করা হয়েছে কে কে হবেন। তো এইটা চলে গেল, গুয়াহাটিতে গিয়ে আমরা জমা দিলাম, যারা প্রত্যাশী, আবেদনপত্র জমা দিলাম, আমাদের বায়োডাটা এভরিথিং জমা দিলাম। তারপরে 2024 আসার পরে আমাদেরকে নানান ধরনের প্রশ্ন করা হলো। এই গত মাসে গুয়াহাটিতে মিটিং হলো, পুরা দিল্লি থেকে আমাদের চেয়ারম্যান সব আসলেন, পার্টির নিয়োজিত স্ক্রিনিং কমিটি, কারে প্রত্যেকটা জায়গাতে যাচ্ছে। এবং আমি যেভাবে কাজ করে যাচ্ছি 2001 থেকে, এইখানেই প্রশ্নটা, আপনার প্রশ্নটার কারেক্ট উত্তর হবে। 2001 থেকে আমি অনুসূচিত জাতি পরিষদ, আপনিই বলেছেন, আমার ডাটায়ও আছে, আপনি বলেছেন দিগেন্দ্রপুর কাছে প্রয়াত দলাইয়ের এক্স-MLA কংগ্রেসের, ওনার সঙ্গে 2016 অবধি কাজ করেছি। আমি সন্তোষবাবুর সঙ্গে কাজ করেছি, নিরিবিলি কাজ করেছি, কারণ যেহেতু আমি একজন চাকরিজীবী ছিলাম। 2004-এ উনি আমাকে একটা বিশেষ প্রশংসাপত্র দিয়েছেন, এবং 2013 থেকে আমার লাগাতার চাকরি থাকার সময় আপনি কংগ্রেসের সঙ্গে একটা যোগাযোগে ছিলাম। আমি একটা সাইলেন্ট ওয়ার্কার যেটা বলা যায়, আজকে আমি বলতে পারি যেহেতু আমি রিটায়ার হয়েছি, সাইলেন্ট ওয়ার্কার ছিল। গভর্নমেন্টের সরকারের নিয়ম নীতির মধ্যে যেটা করা যায় করে আমি জনগণের সঙ্গে যখন কাজ করেছি, এবং আমি মনে হচ্ছে যে সেদিন এটা এখানে একটা সুযোগ দিয়েছিলেন প্রতিষ্ঠা দিবস, প্রেস ক্লাবের একটা প্রতিষ্ঠা, সেখানে বলেছি যে আমরা যদি প্রেজেন্টেশন ঠিক না করতে পারি তাইলে আমরা কি আশা করতে পারি যে দিল্লি বঞ্চনা করছে আর দিসপুর বঞ্চনা। আচ্ছা, আপনি তো একটা টিকিটের দাবিদার হয়েছেন, তো নিশ্চয়ই আপনার কাছে কোনো পরিকল্পনা বা এইসব আছে। বরাক, আপনি জানেন যে বরাকে এই মুহূর্তে বেকার সমস্যাটা সাংঘাতিক ভয়াবহ, এবং যাতায়াত দুটো সাংঘাতিক অবস্থাভাবে ক্ষতিপ্রিয় বরাকের অবস্থা। এখন আপনার সামান্য বৃষ্টি দিলে আমাদের দুটো রাস্তা বন্ধ হয়ে যায়, একটু বেশি বৃষ্টি দিলে ট্রেন লাইনও বন্ধ হয়ে যায়, এবং বেকার তো চাকরি নেই। তো এই দুই সমস্যার উপর আপনি যেহেতু আপনি সাংসদের প্রার্থী হতে চাইছেন, তো নিশ্চয়ই আপনার কাছে কোনো একটা পরিকল্পনা আছে, থাকলে একটু আমাদের দর্শকদের আপনি এটা খুলে বলুন। খুব ভালো প্রশ্ন, আর যেটা আমি খুব আশা করেছিলাম আর আপনি করবেনও সেটা ভেবেই আমি এসেছি। দেখেন, এখানে খুব একটা ব্যাপার আছে যে আমাদের এখানে যে রেলটা চলছে ভারত সরকারের, সেখানে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই নেটওয়ার্কে একটা রেল ডিভিশনের খুব প্রয়োজন। সেটা আমরা মনে হয় যে আমরা যদি দিল্লিতে আমাদের বিশেষ করে এবং সংসদের ভিতরে এবং সংসদের বাইরে ঠিকমতো যদি সেটা প্রেজেন্টেশন করা যায়, একটা রেল ডিভিশন হওয়ার খুব সুযোগ আছে। সেটা আপনি সাংবাদিক হিসাবে হয়তো স্বীকার করবেন। 2 নম্বর, দেখেন আমাদের এখানে অনেক রকমের স্মল স্কেল এবং মিডিল স্কেল যে ইন্ডাস্ট্রিগুলি আছে, ক্ষুদ্র শিল্প যেটা বলে মাঝারি শিল্প। 5 গ্রামে আমাদের পেপার মিলটা বন্ধ হয়ে সেটার ইতিহাস সবাই জানা। সুতরাং এইটা দিয়ে আপনি অনেক ছেলে মেয়েদের, বেকার যুবক যুবতীদের অনেক ধরনের আপনি আশা দেখাতে পারেন। 2 নম্বর যেটা বলেন, দেখেন আমাদের এখানে একটা সেন্ট্রাল মেডিকেল হওয়ার খুব সুযোগ আছে, কারণ 43 থেকে 45 লক্ষ ফিগার বলছে বরাক ভ্যালির, একদম একজ্যাক্ট ফিগার। তারপরে মিজোরাম, মণিপুর, ত্রিপুরাকে যদি আমরা সংযুক্ত করি এবং ডিমা আসা, তাইলে আমরা দেখব প্রায় 80 লক্ষ লোকের একটা
করোর কাছে যাবে কি না যায় যাই না, কিন্তু 80 লক্ষর আশপাশে যাবে। সুতরাং এখানে সেন্ট্রাল মেডিকেল, আমাদের মেডিকেল এইমসের মতো স্বাস্থ্যসেবা যেটা, আমার মনে হয় না আপনি কতটুকু হবেন যে আপ টু দ্য মার্ক, কারণ অনেক ধরনের মানুষে অনেক ধরনের হচ্ছে, আমরা গুয়াহাটিমুখী হতে হচ্ছে। এরপরে আসেন আপনি শিক্ষাতে একটা বিশেষ যে প্রয়োজন, আমরা আসাম ইউনিভার্সিটি পেয়েছি বা পেয়েছি, আজকে এখানে প্রোডাক্টিভ কোর্সের নেই। হ্যাঁ, এটা প্রোডাক্টিভ কোর্স নেই। আমি অনেকবার সবাইকে বলার চেষ্টা করছি, ইলেকট্রিক্যাল বেসিক কোর ইঞ্জিনিয়ারিং হলো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অ্যান্ড সিভিল। অনেক কর্পোরেটের লোক এদিকে আসা যাওয়া করছেন, নানান, কিন্তু আসল খবরই নেই। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল পড়ার জন্য শিলচরের ছেলেমেয়েরা বাইরে যায়, কারণ কোর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে 3টা কোর, এইটা আসাম ইউনিভার্সিটিতে নাই। আরও কিছু কৃষি টিষি করা হয়েছে, কিন্তু এই কোর ক্লাসগুলো হওয়া, যেটা আপনি তেজপুর ইউনিভার্সিটি আছে, সেম ডেটে ইউনিভার্সিটিগুলো হয়েছে, কিন্তু ওইখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল। দেখেন কাজের এখানে অফুরন্ত সুযোগ আছে। এরপরে বললেন রাস্তা তো সোজা, আমাদের একদম সোজা রাস্তা, যেটা অলরেডি আপনার লঙ্কা টু যেটা আমরা চন্দ্রনাথপুর, আপনি 4 ঘন্টা 4.5 ঘন্টা। হ্যাঁ, আমাদের সাংসদরা যারা হয়ে গেলেন তাদের একবার লঙ্কা হয়ে কি বলে চন্দ্রনাথপুর গেলেই জিনিসটাও না, কারণ একদম প্লেন ল্যান্ড, কয়েকটা জায়গায় একটু বেরোল আছে। এবং আপনাকে কথা দিচ্ছি, আপনাকে স্পেশাল অতিথি বানিয়ে আমি যদি সাংসদ হই, প্রথম ভিজিট এই রুট করব, কারণ আপনারা বুঝতে পারেন আপনাদের সঙ্গে গুয়াহাটির অনেক ব্যাপার থাকে, আদান প্রদান হয়। সুতরাং রাস্তার খুব দরকার। আমরা বলেন তো, এই যে আমরা এটা নিয়ে খুব সমালোচনা করি, মহাসড়ক, আমরা যাই কয়জন, আপনি গেলে আমি গেলে তো হবে না। যিনি গেলে আমার অথরিটি অফ ন্যাশনাল হাইওয়ে অথরিটি বলে যে ওরা আপনাকে রেসপন্স করবে। আমাদের প্রতিনিধিদের সময় কোথায়? সময় নেই। আমরা সময় কি করি, আমরা ওই একটা রাস্তা বানাবো, 10 গাড়ি মাটি বানাবো, 2 গাড়ি কোথায় যায় জানি না কি। আপনারা একটা নতুন ওয়ার্ড বের করেছেন, সিন্ডিকেট। আমরা তো ছোটোর সময় সিন্ডিকেট শুনিনি, আজকাল সব কিছুতেই সিন্ডিকেট। সুতরাং আপনাদের সাহায্য, সহানুভূতি সবাই যদি পাই, আসি, আপনাদের নিয়ে কাজ করবো, কারণ সংবাদ মাধ্যমে আমি যথেষ্ট সম্মান। মানে তার মানে আপনার আপনি বেকার সমস্যা, তারপর রেল, সড়ক ব্যবস্থা নিয়ে আপনার একটা নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, ক্ষুদ্র মাঝারি শিল্প যেটা বললেন, এটা রয়েছে। আচ্ছা, বরাকের যে আমরা দেখছি যে ছেলেমেয়েরা কম্পিটিটিভ এক্সামে আছে, কিন্তু সেইভাবে অনেকেই বাইরে গিয়ে থাকছেন, তো সেটা একটা বিরাট সমস্যা। এই সম্বন্ধে কি আপনার কোনো চিন্তাভাবনা আছে? চিন্তাভাবনা আছে, আমি দেখেছি কিছু আলোচনাও কিছু জায়গাতে। পরিকল্পনা কি দেখেন, পরিকল্পনাটা এই জায়গায় আজকে আমরা জানি, আমরা দেখছি, এটা ফিগারও বলছে, সরকারের তথ্য, কারণ সরকার বলছে সে 80 কোটি লোককে আনাজ দেবে, 5 কেজি আনাজ। তার মানে পার্সেন্টেজ অফ 120 করে 80 কোটি হলে বোঝা যায় যে 60-70%। এই ফিগারটাকে শিলচর নিয়ে আসেন। আমাদের সঙ্গে 100 জনের লোকের মধ্যে 70 জনের বাচ্চাকে বাইরে পাঠানোর কোনো সুযোগ নেই। আর যে 20-30 জন 30 জন চলে, অনেকের অনেক মোটো থাকে। কাজে আপনার এখান থেকে ভালো প্রোডাক্ট বাইরে নিয়ে অসুবিধা। এখন কথা হলো লুক আসতে হবে কি, আপনি গুয়াহাটিতে বললেই তো হবে না, আপনার কাছে তথ্য থাকতে হবে। গুয়াহাটিতে যেটা কোচিং সেন্টার আছে, তারা আসে, সকালের ফ্লাইটে আসে বাইরে থেকে, চেন্নাই থেকে, সমস্ত দিন ক্লাস করায়, সন্ধ্যার পরে ফ্লাইটে বেরিয়ে যায়। ইজ ইট পসিবল ইন শিলচর? পসিবল নয়। কাজেই আমি গিয়ে থাকতে হবে গুয়াহাটি। এখন আমার থাকতে হইলে কোচিং ফিস দিতে হবে, আমার ঘর ভাড়া দিতে হবে, আমার যাতায়াতের দিতে হবে, সেটা হয়তো আমার গার্জেনদের দ্বারা সম্ভব নয়। সুতরাং এইটার মূল্যে এই যে আপনি যেটা বললেন যে আপনাকে বরাক উজ্জ্বল যদি করতে হয়, তাইলে এই যে কথাটা বললেন যে এদের দরকার। হ্যাঁ, আজকে একজন আইএস শুনলে আপনার মনটা ভরে যায়, একজন সিএস এর রেজাল্ট দেখলে আপনি যদি 10টা ছেলে মেয়ে শিলচর বরাক থেকে পায়, আপনার মনটা খুশি হয়। কেন খুশি হয়? ও তো আপনার রিলেটিভ নয়। যে স্থানে আপনি জন্ম হচ্ছেন, যে স্থানে কাজ করছেন, সেই স্থানে যদি কোনো গৌরবময় পাওয়া যায়, নিজে গৌরবান্বিত। সুতরাং এইটার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা হওয়া দরকার। কোথায় কোনো পরিকল্পনা নেই। আচ্ছা, কমলাক্ষ দেবপ্রকাশ কংগ্রেস ছাড়ার যে সিদ্ধান্তটা নিয়েছেন, বা তাকে বহিষ্কার করা হতে পারে যেটা শুনছি আমি, এই পদক্ষেপের ফলে এখন যেটা বলা হচ্ছে যে হিন্দুরা কংগ্রেস থেকে আরও দূরে সরে গেছে। তো সেইখানে আপনারা শিলচর অযথা আপনি লাফালাফি কেন করছেন?
এই প্রশ্ন বাস্তব প্রশ্ন করলেন, কিন্তু এত নতুন ছাত্রকে এত বড় প্রশ্নের মধ্যে ফেলে দিলেন। আপনি ঠিকই আপনি সুযোগ্য একজন সাংবাদিক। দেখেন, প্রথম হলো গিয়া যে কংগ্রেস দল আমরা ছোট থেকে দেখে এসছি, কংগ্রেস হলো সাগর। হ্যাঁ, কংগ্রেসে আসছেন, আজকে বর্তমান মুখ্যমন্ত্রী সেই কংগ্রেস থেকে শিক্ষা দীক্ষা নিয়ে কংগ্রেসকে করে কংগ্রেসকে ছুড়ে ফেলে দিয়ে এখন কংগ্রেসকেই উনি নানান ধরনের কটূক্তি করেন, যেটা ঠিক নাই, আমি বলি ঠিক নাই। তো উনি গিয়েছেন ওনার ব্যক্তিগত আর যেটা বলেন যে এরকম বিপর্যয় আমি আপনারা কতটুকু জানেন বা আরও যারা আছেন আমার ভিউয়ার্সরা দেখছেন, 77-এ আমরা একটা অনুভব করেছিলাম যে দেশ থেকে তো বোধহয় কংগ্রেস মুছে যাবে, কিন্তু 3 বছর, জাস্ট 3 বছর 80-র আপনি নেটে পাবেন, 80-তে দেখেন আমাদের প্রয়াত বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার তো বেশি হয়ে যাচ্ছে। তো ওই সময় এরকমই দলত্যাগ ব্যাপারটা ছিল, হয়তো পরিকল্পনা নেবেন। আমার হাইকমান্ড আছেন, আমার ডিস্ট্রিক্ট নেতৃত্ব আছেন, স্টেট নেতৃত্ব। দেখেন, আমি এই ব্যাপারে আর বেশি যেতে চাচ্ছি। আমি আবার সেই প্রশ্নটা আপনাকে করছি, টিকিট পাওয়ার ব্যাপারে কতটুকু আশা? যেটা খুবই গুরুত্ব প্রশ্ন, কারণ যাই বলছি সব সঙ্গে টিকিটের একটা আমি বলছি, দেখেন যে মাপকাঠিতে টিকিট যে প্রসেসে চলছে, সেই প্রসেসে আমার মনে হয় যে আমি 100% টিকিট পেয়ে যাব। দল কনসিডার করবে, এটার মধ্যে কোনো ভুল নেই। কেন ভুল নেই এটাই বলছি, কারণ আজকে দলের 14 রেজাল্ট দেখেন আপনি, তো আপনার কাছে তথ্য থাকা উচিত বা আছে। 19-এর রেজাল্ট দেখেন। সুতরাং এখন যদি আমরা না করি, দল তো যথেষ্ট আছেন, আমার সিনিয়র লিডাররা আছেন, বিজ্ঞ লিডাররা আছেন দিল্লিতে, দিসপুরে, নিশ্চয়ই দেখবেন। সেই হিসাবে আমি বলছি আমি আশাবাদী। তো দর্শকরা, আমরা আলোচনার পর শেষ পর্যায়ে আসছি। অশোক বৈদ্য, তার যে ভীষণ, তার যে তিনি কি করতে চান, তিনি কি করেছেন, এবং তার যে যোগ্যতা, সব তিনি আপনার সামনে তুলে ধরেছেন, এবং সম্ভবত তিনি একটা বার্তা দিতে চাইছেন যে তিনি মানুষের জন্য কাজ করতে চান। এটাই তো আপনার কথা। এটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনার খুবই ধন্যবাদ।